যে ভাষায় ক্ষমা চাওয়ার প্রশ্ন আপনি বললেন, এই ক্ষমার মধ্য দিয়ে আসলে ৭১ প্রশ্ন সমাধান আসে না। এখানে সুনির্দিষ্টভাবে ৭১-এ জামাত ইসলামের ভূমিকাকে স্পষ্ট করতে হবে। সুতরাং তাদের ৭১-এর বিষয়ে খোলাসা করতে হলে আরও স্পষ্ট কথা বলতে হবে, শুধু চিড়ে ভিজানো কথাই হবে না। ইশরাকের বিষয়ে এনসিপির অবস্থান কি? আচ্ছা, এই বিষয়ে অবস্থান যদি বলেন যে ইশরাক হোসেন, আমি প্রথমত বলবো যে ইশরাক হোসেন আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। একজন তরুণ রাজনীতিবিদ, উদীয়মান রাজনীতিবিদ, বিপুল জনপ্রিয় রাজনীতিবিদ। কিন্তু এই সিটি কর্পোরেশনের মেয়র প্রসঙ্গে ওনার ভূমিকা আমি আসলে সমর্থন করতে পারি না। আমি মনে করি ইশরাক হোসেনকে এখানে বিএনপি তার ব্যক্তিগতভাবে এই সরকারকে কিংবা এই পরিস্থিতিকে কীভাবে ট্যাকেল করছে বিএনপি, এইটার থেকেও ইশরাককে আমি কীভাবে ব্যবহার করছে এটা বুঝতে হবে। আমার কাছে মনে হচ্ছে ইশরাক হোসেন এই সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার দ্বন্দ্বে যে রাস্তায় নেমেছে, এইটাতে সে আসলে আমি বলবো যে বিএনপির অন্তর্দ্বন্দ্বের শিকার। সে বিএনপির অন্তর্নিহিত বা ইন্টারনাল কুটচালের শিকার হয়ে ইশরাক হোসেন এখন মাঠে এটা ইশরাক হোসেনকে ডাউন করেছে। ইশরাক হোসেন মেয়র হওয়ার জন্য যে আলাপটা করছে বা যে যুক্তি দিয়েছে, এই যুক্তিটা সঠিক নয়। কারণ আমরা গত 15 বছরে হওয়া সকল নির্বাচনের বিরুদ্ধে, সকল নির্বাচন যে এখানে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, কিংবা পুরো নির্বাচন ব্যবস্থাকে যে কলাপস করে এক ধরনের মেকানাইজড ইলেকশন করা হয়েছে, এই ইলেকশনের পক্ষ নিয়ে ইশরাক হোসেনের মেয়র দাবি করাটা আমি মনে করি যে ইশরাক হোসেনকে ডাউন করেছে। এই জায়গা থেকে এনসিপির পজিশন বলবো না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইশরাক হোসেনের এই মুভমেন্টটা তাকে ডাউন করেছে। সামগ্রিকভাবে সে বিএনপির কুটচালের শিকার হয়েছে। অনেকে বলছে ছাত্রদের ব্যবহার করা হচ্ছে, মব কালচার শুরু করেছে সরকার। আসলে সরকারকে যদি মব কালচার শুরু করার কথা বলা হয়, এইটা আসলে আমি মনে করি এই অভিযোগটা ঠিক না। কারণ সরকারকে তো দায়ীটা নিতে হয়। কারণ একটা মব যেখানেই হচ্ছে, এই মবের ফলে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, এই পরিস্থিতির দায়ীটা কিন্তু সরকারের উপরেই যায়। সো সরকার এইরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা চাওয়ার কথা না। যেইটা সংকট থেকে গেছে যে সরকারের পুরো প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ না থাকার ফলে সরকার এগুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। আমরা দায়টা সেখানে দিতে চাই যে সরকারের কাছে আমরা পুরো রাষ্ট্রযন্ত্র দিয়ে রাখছি, প্রশাসন দিয়ে রাখছি, তারপরেও সরকার যে এই মব কালচার বন্ধ করার ক্ষেত্রে যে উদ্যোগী হওয়া কিংবা সফলতা দেখা, এই জায়গায় তাদের ব্যর্থতার দায়টা তাদের নিতে হবে। জাতির কাছে ক্ষমা চাইলেন জামাতের আমির। 47 থেকে 71 পর্যন্ত কারোর মনে কোনো কষ্ট দিলে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন দলটির পক্ষ থেকে। এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? আমি এই যে ভাষায় ক্ষমা চাওয়ার প্রশ্ন আপনি বললেন, এইটা আসলে এই ক্ষমার মধ্য দিয়ে আসলে ৭১ প্রশ্ন সমাধান আসে না, ৪৭ প্রশ্নের সমাধান আসে না। এখানে সুনির্দিষ্টভাবে ৭১-এ জামাত ইসলামের ভূমিকাকে স্পষ্ট করতে হবে। তাদের যে রাজনৈতিক অবস্থান ছিল, সেই অবস্থান ওই সময় মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, এবং আমি মনে করি যে এখানকার মুক্তিকামী যারা মানুষ ছিলেন, যারা স্বাধীনতাকামী মানুষ ছিলেন, তাদের বিপক্ষে অবস্থান নেওয়া, ইভেন তাদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আছে গণহত্যায় অংশগ্রহণ করা, সমর্থন করা। সুতরাং তাদের এই বিষয়ে ৭১-এর বিষয়ে খোলাসা করতে হলে আরও স্পষ্ট কথা বলতে হবে, শুধু এই চিড়ে ভিজানো কথাই হবে না। পিলখানা হত্যাকাণ্ডের রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, স্বাধীন তদন্ত কমিশন, এখন কি হবে? আমরা মনেই করি যে আমাদের এখানে কয়েকটা বড় ঘটনা আছে। তার মধ্যে আমি নিঃসন্দেহে বলবো যে 2013 সালের 5ই মে শাপলা চত্বরের যে ঘটনাকাণ্ড, এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত দরকার এবং এর বিচার করতে হবে। একই সাথে পিলখানা হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত বিচার করতে হবে। তো আমাদের এখানে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তারা একটা রিপোর্ট দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তাদের রিপোর্টের ভিত্তিতে আরও প্রয়োজনে অধিকতর তদন্ত করা দরকার, কিন্তু এই ঘটনার বিচার লাগবে। কারণ আমরা খুব স্পষ্টভাবে জানি যে এইটি ঘটনাকে সাজানো একটা ঘটনা। এই ঘটনার মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, একটা বড় অংশের সেনা সদস্যদেরকে, চৌকস অফিসারদেরকে আমরা হারিয়েছি। এইটা জাতির অপূরণীয় ক্ষতি। এই ক্ষতির সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করা এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমি মনে করি তদন্ত কমিশন প্রাথমিকভাবে যে কাজটা করেছে, সেই ধাপ পদক্ষেপের মধ্যে এক ধাপ অগ্রগতি। আমাদেরকে এইটা ফয়সালা করতে হবে এবং সমাধান করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে তারা রাজনৈতিক নেতৃবৃন্দ হোক কিংবা বহির্রাষ্ট্রের অংশগ্রহণ হোক। আমরা এই ক্ষেত্রেও সন্দেহ করি, সমস্ত কিছুকেই খোলাসা করতে হবে জনগণের সামনে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। গুম
কমিশন বারবার কেন পিছিয়ে যাচ্ছে? উল্লেখ্য, গুম কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে 2 র্যাব কর্মকর্তা 2জনকে হত্যা করার পর সেই টাকা মসজিদে দান করেছে। বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে দেখেন, আমাদের এখানে সমাজের একটা চরিত্র আছে যে আমরা যখন অন্যায়, বিভিন্ন রকমের অন্যায়কে ধামাচাপা দেওয়ার জন্য ধর্মের আশ্রয় নিই। এটা সমাজে খুবই প্রচলিত। মানুষ আমরা ধরেন যদি খুব খেয়াল করি, সেই সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাস বলেন আর পদ্মা নদীর মাঝির গল্প বলেন, মানে সকল জায়গাতেই দেখেন ধর্মের অবয়বে অন্যায়কে ঢেকে রাখার একটা চেষ্টা। সেই জায়গা থেকে 2জন র্যাব সদস্যের কথা যেটা বললেন, সেই চেষ্টার একটা অংশ মনে করি। কিন্তু মূল যে আলাপটা, গুম কমিশন, আপনারা জানেন এই গুমের সঙ্গে যুক্ত কারা ছিল। আমরা বিগত সরকারের সরাসরি অংশগ্রহণে আমি একদমই স্পষ্ট করে, যদি আমরা কিছুদিন আগে কিছু নথি মানে উদ্ধার করা গেছে সেখান থেকে জেনেছি যে এই ধরনের অনুমোদন একেবারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সার্কুলেট করা হতো এবং প্রধানমন্ত্রী বাই হার্টসেলফ এই ধরনের অনুমতি, তাদের অর্ডার তাদেরকে পাস করতেন। তো সেই ক্ষেত্রে উনি একটা ভূমিকায় আছেন, কিন্তু এই কাজগুলোকে বাস্তবায়ন করেছে তো আমাদের বাহিনীর, বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, আনসার, বিডিবি, যারা যা আছে সকল বাহিনীর অংশগ্রহণ আছে এখানে আসলে। বিকজ এখানে র্যাবকে ব্যবহার করা হয়েছে, কখনো ডিজিএফআইকে ব্যবহার করেছে। র্যাব, ডিজিএফআই এরা তো সমস্ত বাহিনীর সম্মিলিত একটা রূপ। সুতরাং এখন যে গুম কমিশন বারবার পিছাচ্ছে, কারণ আমি মনে করি যে এখনকার রাষ্ট্রযন্ত্র এখনও স্বাধীনভাবে কাজ করতে পারছে, আমার এরকম মনে হয় নাই। স্বাধীনভাবে কাজ না করার ফলে এই যে নানা চক্র, নানা বাহিনী, নানা সংস্থা, এরা আসলে এখানে বায়াস করার চেষ্টা করছে। তবে আমাদের কাছে এটা স্পষ্ট যে গুম কমিশনের সঠিক তদন্তের রিপোর্ট আমাদের সামনে আসা দরকার। কারণ গুমের মতো এত নিষ্ঠুর একটা অপরাধের শাস্তিবিহীন থাকার সুযোগ নাই। গুম বাংলাদেশে বলেন না, গোটা পৃথিবীতেই গুম থাকতে পারে না। গুমের মতো অপরাধ যারা করেছে বা এদের সাথে যারা জড়িত, যারা এটার অনুমতি দিয়েছে, যারা হুকুম দিয়েছে, প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। গত 12 দিন ধরে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ, শেষ নাকি মাত্র শুরু? আসলে ইরান ইসরায়েলের যুদ্ধটাকে শুধুমাত্র গত 12 দিনের ব্যাপারভাবে দেখা যাবে না। এই যুদ্ধটা আসলে অনেক পুরনো যুদ্ধ। হয়তোবা সম্মুখ সমরের সামনাসামনি আমরা গত 12 দিন থেকে দেখছি, যার ফলে মনে হচ্ছে এটা গত 12 দিনের যুদ্ধ। এই যুদ্ধের মধ্য দিয়ে একটা ব্যাপার খুব স্পষ্ট হয়েছে, এখানে জায়নবাদীদের একটা উত্থানের চেষ্টা, কিংবা তারা যেভাবে আগ্রাসন চালাচ্ছিল গাজায়, ঠিক একইভাবে তারা মধ্যপ্রাচ্যের মধ্যেও এই আগ্রাসনটাকে জারি রাখতে চায়। একই সাথে এখানে যে সাম্রাজ্যবাদী শক্তি আরও তার এই জায়নবাদীর সাথে যুক্ত হয়েছে, সবাই মিলে সামষ্টিকভাবে এক ধরনের আগ্রাসন গোটা দুনিয়াব্যাপী করার যে তাদের খায়েশ, এই খায়েশটাকে বাস্তবায়ন করার জন্যই আসলে লাগছে। আর এখানে আসলে নানা রকমের অভিযোগ একে অপরের প্রতি করা হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে আমরা মনেই করছি যে এই ধরনের যুদ্ধের মধ্য দিয়ে কোনো সমাধান আসবে না। যার ফলে আমাদের আসলে এই যুদ্ধটাকে শুরু বা শেষ যে জায়গা থেকেই দেখি, এইটা গোটা বিশ্বের মানুষের জন্য ভালো কিছু হচ্ছে না। ট্রাম্প এরদোয়ান সাক্ষাৎ করেছে যুদ্ধ বন্ধ প্রসঙ্গে। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প বা এরদোয়ানের পক্ষে বা তাদের কথায় কি ইরান বা ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে? দেখেন, আসলে যে কোনো প্রকার দ্বন্দ্বের মধ্যেই মীমাংসার জন্য এক ধরনের ভূমিকা লাগে, কিন্তু এই ক্ষেত্রে যারা আসলে মীমাংসার জন্য ভূমিকা নিচ্ছে, আমরা যদি মানে বিশেষ করে গাজা এবং ইসরায়েলের মধ্যেকার যে যুদ্ধের ব্যাপারটা বুঝি, সেখানে আমেরিকা কিংবা ট্রাম্প বলেন, কিংবা বেসিক্যালি এখানে আমেরিকা রাষ্ট্র যেভাবে ভূমিকা নিয়েছে, এই ভূমিকা প্রশ্নবিদ্ধ। একদিকে তারা যুদ্ধ বন্ধের কথা বলে, আবার তারা এক পক্ষকে যুদ্ধের জন্য উস্কানি দেয়, রসদ সরবরাহ করে। সো এই তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ আছে। আর ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে যদি বলেন, আমেরিকার স্পষ্ট অবস্থানটা আসলে, আমেরিকা এতদিন ধরে ইরানকে আলোচনার টেবিলে আহ্বান করে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েল আগ বাড়িয়ে হামলা করা এবং আমেরিকা সেখানে প্রচ্ছন্ন সমর্থন, এবং শেষ পর্যন্ত আমেরিকা নিজে হামলা করার মধ্য দিয়ে আমেরিকার আসলে একটা পক্ষে অবস্থান নিয়েছে। পক্ষে অবস্থান নিয়ে আসলে মীমাংসা করার জন্য আপনি আর মধ্যস্থতাকারী থাকেন না। তো তারপরেও আমরা মনে করি যে আমেরিকা বা এরদোয়ান যেভাবে উদ্যোগ নিয়েছে একটা যুদ্ধবিরতি পরিস্থিতির জন্য কিংবা একটা সমাধানের জন্য, আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। সামগ্রিকভাবে তো আমরা আসলে সকল প্রকার যুদ্ধের বিরুদ্ধে। একদিনেই 94 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। যেখানে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে,
সেখানে ইসরায়েল গাজায় হামলা চালিয়েই যাচ্ছে, সেটা কখনোই বন্ধ হয়নি। এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? আসলে ইসরায়েলকে যদি আমরা নির্মোহভাবে বিবেচনা করি, তাহলে ইসরায়েল আসলে রাষ্ট্র হিসাবে, ইসরায়েলের রাষ্ট্র গঠন, এরা একটা যুদ্ধবাজ একটা রাষ্ট্র, এবং তারা মানবতার জন্য হুমকি সবসময় ছিল, এখনও আছে। আর আমি একজন মুসলমান হিসাবে মনে করি যে ইসরায়েল সবসময় মুসলমানদের দমন করার জন্য যে তাদের প্রচেষ্টা, এই প্রচেষ্টার অংশ হিসাবেই তারা ইরানকে হামলা করছে, গাজায় হামলা করছে, এমনকি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে যাচ্ছে। এই জায়নবাদীরা বাংলা মানে গোটা পৃথিবীকেই সবসময় একটা অস্থিরতার যুদ্ধের মধ্যে ঠেলে দিতে চাই। তাদের এই উদ্দেশ্য তাদের একেবারে শুরু থেকে এখনও পর্যন্ত কখনো মানুষের পক্ষে ছিল না। আজকেও তাদের যে ভূমিকা, এটা মুসলমানের পক্ষে না, বিশ্বের মানুষের পক্ষে না, মানবতার পক্ষে না। অনেকে বলছে ইরানের প্রতি যে এই হামলা মূলত ধর্মীয় উদ্দেশ্য, আপনি কি বলবেন? আমি প্রথমে একটু আগে যেটা বলছিলাম যে এই ইহুদিদের কিংবা ইসরায়েলের এই জায়নবাদীদের লক্ষ্যই সবসময় মুসলমানদেরকে তারা যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়, ধ্বংস করতে চায়। সুতরাং আমাদের আসলে তাদের প্রতি কোনো আস্থা বা বিশ্বাস রাখার কোনো সুযোগ নাই। তারা পারমাণবিক অস্ত্রের কথা বলুক কিংবা ভূমি অধিগ্রহণের কথা বলুক, এইগুলো সবই অবয়ব কিংবা এগুলোর আবরণে আসলে তারা মুসলমানদের ধ্বংস করার, মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করছে। এবং সেক্ষেত্রে আমাদের মুসলমানদেরও উচিত হবে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করা।